হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম বলতে আমি বলতে চাইছি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অন্যরকম এই জন্যই বলছি যে চাষাবাদের এসবের তো আমাদের ব্যাপার হয়ই, মাশরুমের নিয়ে কথা হয়ই। তার সাথে আজকে এই যে গরম পড়েছে, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া জেলাতে আমাদের পশ্চিমবঙ্গে। তো এখন এইসব পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলিতে যে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে, এবং পুরো ভারতের দেখতে গেলে যে ভারতবর্ষের দক্ষিণ দিকটাতেও যেরকম গরম পড়েছে, উত্তরবঙ্গের এবং ভারতের উত্তরে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কিন্তু এইভাবে আমাদের যে দক্ষিণবঙ্গে এবং পুরো ভারতের টোটাল দক্ষিণ দিকটাতে যেরকম গরম পড়েছে, সেই গরমের হাত থেকে আমরা কীভাবে বাঁচতে পারি এবং সেই গরমেও কী করে ভালো থাকা যায়, এবং এত গরম কেনই বা পড়েছে, পরিবেশের কী কারণ হচ্ছে, পরিবেশের কী পরিবর্তন এমন হলো যে এরকম হয়েছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এরকম প্রশ্ন আমার মধ্যে অনেক সময় আসে, এবং এইসব প্রশ্ন আপনার মধ্যে অনেকের সময় আসবে। তো এইগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করি। তো সেরকম প্রশ্ন আমার মধ্যেও আসে। তো এই সব জিনিসগুলো আমি আগেও অনেক আমাকে কষ্ট পেতে হয়েছে, এবং সেই থেকে আমার মনে যে প্রশ্নগুলো আসে, যেগুলো সবার মধ্যেই আসে, সেগুলো উত্তর খোঁজার চেষ্টা করি, এবং তারপর থেকেই আমি এরকম যেসব উত্তরগুলো পেয়েছি সেই সব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করব যেগুলো আপনাদের কাজে লাগবে বলে মনে করছি। তো আমরা প্রথমে চলে আসছি যে আমাদের এই এত পরিমাণ তাপমাত্রা বাড়ার কারণটা কী। এই যে এখন গরমের সময়তে কিছুদিন আগে পর্যন্ত তাপমাত্রা আমরা, এবং কিছুদিন আগে শীত ছিল, শীতকালে তাপমাত্রা এখন 20 ডিগ্রির নিচে থাকতো, 25 ডিগ্রি। তারপরে শীতের শেষ দিকে তাপমাত্রা যখন বাড়তে শুরু করলো, তখন শীতের শেষ দিকে কমফোর্টেবল তাপমাত্রা ছিল 25 থেকে 27 ডিগ্রি, 28 ডিগ্রি, 30 ডিগ্রি। এরপর এই যে গরম বাড়ার পর যে তাপমাত্রা হঠাৎ করে 30 থেকে 37, 38-এ চলে গেল, এবং তারপরে কিছুদিন থাকার পর, সেরকম থাকার পর মাঝখানে তাপমাত্রা আবার কিছুটা কম ছিল 30, 28। তারপরে এই যে হঠাৎ করে আবার তাপমাত্রা বেড়ে গেল একদম সোজাসুজি 30 থেকে আবার 40, 42-এর ঘরে এখন তাপমাত্রা চলে গেছে, 42, 43 তাপমাত্রা উঠে যাচ্ছে। তো এইরকম তাপমাত্রা এরকম কি আগেও ছিল? তো এটা আমার রিসার্চ করা হয়নি যে কিছু বছর আগে পর্যন্ত তাপমাত্রা, এভারেজ তাপমাত্রা এরকম গ্রীষ্মকালে এর হায়েস্ট তাপমাত্রা সেটা কত উঠতো। এখন যেমন এভারেজ তাপমাত্রা, দিনের এভারেজ তাপমাত্রা ধরতে গেলে হাই চলে যায় 40, 42, 43, এবং লো থাকে 30 ডিগ্রি, তাহলে এভারেজ 35, 37। তো এই এভারেজ তাপমাত্রা কি দিনের আগেও এরকম থাকতো? আমার মনে হয় না এরকম থাকতো, একটু নিশ্চয়ই কম থাকতো। কারণ যেরকমভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পরিবেশ উষ্ণতা বাড়ছে, তাহলে নিশ্চয়ই আমাদের যে এই যে হায়েস্ট তাপমাত্রা বা এভারেজ তাপমাত্রা, এটা নিশ্চয়ই 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গেছে, এবং এই 2 থেকে 3 ডিগ্রি আমাদের কাছে অনেক মনে হতে পারে। কারণ আমাদের তো এটাই অভ্যস্ত নয়, আমরা যেরকম পরিবেশে থাকতে অভ্যস্ত। এটার মূল কারণ আমি মনে করছি যে গাছপালা কেটে ফেলা হয়েছে। আমি যেমন বাঁকুড়া শহরে থাকি, এই শহরে যে গাছপালা খুব কম, কারণ বসতি গড়ে উঠছে একটার পর একটা। যেখানে গাছপালা আছে সেগুলো কেটে ফেলে বসতি করা হচ্ছে, মানুষের চাহিদা মেটানোর জন্য মানুষ এসব করে চলেছে। এবং যদি আমরা শহর ছাড়িয়ে তার আশেপাশে দেখি, সেখানেও মানুষ বসতি কেটে ফেলছে, তবু সেই জায়গাগুলোতে কম করে হচ্ছে। কিন্তু যদি সেটা শহর এলাকায় পরিণত হয়, তাহলে সেখানে ওরকম কেটে ফেলা হচ্ছে, এবং গাছ রোপণ করা হচ্ছে খুব কম, কারণ মানুষ এটার প্রয়োজনীয়তা বুঝতে পারছেন। কিন্তু যদি আমি দেখি, যদি একটু শহর পেরিয়ে একটু যদি গ্রামগুলোতে আমি যদি আশেপাশে আমাদের বাঁকুড়া শহরের আশেপাশে ভাদুল এলাকা বা তার আশপাশে ওইদিকে চলে যাই, সেখানে যখনই আমি গ্রামীণ পরিবেশে ঢুকবো, তখন আমি দেখতে পাবো যে গাছপালার প্রাচুর্য আছে, ঘরবাড়িও আছে, কিন্তু তার সাথে সাথে গাছপালার প্রাচুর্যও আছে। গাছপালার প্রয়োজনীয়তা মানুষ বোঝে, সেই বোঝাটা দরকার। কারণ হচ্ছে, আমি একটা সহজ উদাহরণ আপনাকে দিচ্ছি, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে যেটা এখন দেখছি। এই যে যখন শহরে আমাদের ঘর চারপাশ গরম হয়ে যায় দিনের বেলায়, এই যে গাছপালা নেই, খুব কম আছে, এবং তার জন্য যে অসুবিধাটা হয় সেটা আমি আপনাকে বলছি। এই যে সিমেন্টের এত ঘর বাড়ি তৈরি হয়েছে, কংক্রিট, এই যে কংক্রিটের জঙ্গল যেটাকে বলা হচ্ছে, এটার অসুবিধাটা কোথায়? এই যে দিনের বেলায় এত তাপমাত্রা হচ্ছে, আমি মানলাম যে দিনের বেলায় তাপমাত্রা পরিবেশের কারণে, যেখানে আগে ধরে নিচ্ছি আমি 38, 37 ছিল, এখন সেটা হয়ে যাচ্ছে 40, 42, 3-4 ডিগ্রি বেড়ে গেছে। কিন্তু এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে দিনের বেলাতে সূর্যের প্রচণ্ড তাপে, তো সেইটার কারণে আমাদের এত কম অস্বস্তি হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে যে গাছপালার খুব অভাব, গাছপালা খুব কম আছে। কেন?
কারণ ওই যে দিনের যে তাপমাত্রা ও দিচ্ছে সূর্য এত, সেই তাপমাত্রাকে ধরে রেখে দিচ্ছে কংক্রিটের জঙ্গল, আমাদের সিমেন্ট, বালি, সিমেন্ট, এরা কী করে, সিমেন্ট কী করে, তাপমাত্রাকে ধরে রেখে দেয় এবং তাপমাত্রাকে তারপরে ধীরে ধীরে রিলিজ করে দেয়। এর মধ্যে পোরাস মানে ছিদ্রযুক্ত জিনিস, যেটা মাটির বাড়িতে আগে হতো, মাটির বাড়ি ঠান্ডা থাকতো, গরমের দিনে ঠান্ডা থাকতো, ঠান্ডার দিনে গরম থাকতো, এত আরামদায়ক ছিল। আমি সেসব কোথায় পরে আসবো। তো এই কংক্রিটের এই সিমেন্টের অসুবিধা হচ্ছে এটাই যে ও কিন্তু তাপমাত্রাকে ধরে রেখে দেয়। দিনের বেলাতে তাপমাত্রা ধরে রেখে দিচ্ছে, আস্তে আস্তে ও গরম করছে পরিবেশটাকে, এবং রাতের বেলাতে সে আস্তে আস্তে বিকীর্ণ করছে। ও পুরো বিকীর্ণ করতে পারছে না, আস্তে আস্তে তাপমাত্রা ছাড়ছে। মানে আপনি রাস্তা দিয়ে বেরোবেন, যেখানে গাছপালা নেই, শুধু বাড়িঘর আছে বা কোনো সিমেন্টের দেওয়াল আছে, সেখান দিয়ে আপনি বেরোবেন, দেখবেন বিকেলবেলাতে যখন রোদ পড়ে গেছে তখনও কীরকম গরম একটা ভাব ওখান থেকে বেরোয়। তার মানে কি, ও তাপমাত্রাকে ছাড়ছে এবং পরিবেশকে গরম করছে। মানে সকালে তো গরম হচ্ছেই পরিবেশ, এবং রাত্রির বেলাতেও ও গরম করছে ধীরে ধীরে পরিবেশকে। ও ঠান্ডা করতে পারছে না। আমাদের ন্যাচারাল যে, কিন্তু গাছপালা লাগালে কী হতো, গাছপালার যে ন্যাচারাল বৈশিষ্ট্য, ও কিন্তু সূর্যের তাপকে ধরে রাখে না। ও নর্মালি যেরকম তাপ আমাদের পৃথিবী উষ্ণ হয়, আবার তাড়াতাড়ি সেটা বিকীর্ণ হয়ে যায়। তাপকে ধরে রাখার মতো কেউ থাকে না। যদি মাটির বাড়ি হতো বা এইসব বাড়ি হতো, আগেকার দিনে যে বাড়িতে খড়ের ছাউনি ব্যবহার করা হতো, খড়ের ছাউনির উপাদান এইভাবে আবার, এবং যে বাড়িগুলোকে এরকম একটা শেপ দেওয়া হতো, যে ত্রিকোণাকার একটা শেপ দেওয়া হতো, সেটার কারণে কি, কারণ বাড়িটার পুরোটা হিট হতে পারতো না। এগুলো ব্যাপারগুলো আমি পরে আসছি। তাহলে এটা হলো 1 নম্বর, গাছপালা কেটে ফেলা। তো আমাদেরকে কী করতে হবে, এর জন্য আমরা কী করতে পারি? এই জন্য আমরা কী করতে পারি? এই জন্য আমরা করতে পারি যে আমাদের ঘরে হয়তো খুব কম জায়গা আছে। আমি শহরবাসীদের কথাই বলছি, গ্রামবাসীদের তো জায়গা থাকবেই, আশেপাশে জায়গা থাকবে, হয়তো ঘরে কম, আমাদের খুব কম জায়গা আছে। তো সেই জায়গার মধ্যেও কিন্তু আমরা যদি কিছু মাটি থাকে, আমরা কিন্তু গাছ লাগাতে পারি। গাছ লাগিয়ে সেটার পরিচর্যা করতে পারি। তাহলে কিন্তু আমাদের ধীরে ধীরে সেই গাছপালা কিন্তু বড় হয়ে উঠবে। আমি আমার ঘরে যে গাছপালাগুলো আছে সেগুলোর ব্যাপারে বলবো, সেগুলো দেখাবো। তো এটা আমরা করতে পারি। হ্যাঁ, আরে যেটা কথা বলে রাখি, যে আমরা তো গাছপালা লাগাবো, কীরকম গাছপালা লাগাবো? আমরা কি টবে গাছপালা লাগাবো? আমি টবেও গাছপালা লাগাচ্ছি এবং আমার মাটিতেও কিছু গাছপালা আছে। তো সেগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, মাটিতে যে গাছপালাগুলো আছে, যেগুলো একটু বিভিন্ন ধরনের গাছপালা একসাথে বেড়ে ওঠে, তাদের কিন্তু বৃদ্ধি আলাদা রকম হবে। যেগুলো আমাদের এখানকার নিজস্ব গাছ, যেগুলো আমাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে, সেসব গাছ আমাদের খুঁজে বের করতে হবে। সেইগুলো আমিও চেষ্টা করছি খোঁজার, এবং সেগুলোর সম্বন্ধে পরে ডিটেলসে ভিডিও আপনাদেরকে দেখাবো। এই বিষয়ে আরও অনেক রিসোর্স আছে, সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো এখন ব্যাপার হচ্ছে যে আমার বাড়িতে, যেমন আমি যদি আমার বাড়ির কথা বলি, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, এবং একটা হ্যাঁ, এগুলো তো হলো ফলের গাছ। এগুলো খুব বড় হয় এবং উঁচু হয়, এরকম বড় গাছ আমাদেরকে লাগাতে হবে। হয়তো আমরা টবে কিছু ছোটো ছোটো গাছ লাগালাম, টবে গাছে সেরকম বৃদ্ধিও হবে না, এবং টবের গাছ সম্বন্ধে আমি চর্চা বলবো। টবের গাছেও আমি কিছু লাগিয়েছি, এবং সেগুলোর ব্যাপারে দেখে সেগুলোর ব্যাপারে আপনাদেরকে আমি জানাবো। তো আমি বলছি, যদি আমাদের একটু খোলা জায়গা, মাটি থাকে, সেখানে আমরা কিন্তু এরকম কিছু বড় গাছ, যেগুলো দিনের পর দিন বৃদ্ধি পাবে, এবং কীভাবে সেগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে সেসব বিষয়েও আমি জানাবো। তো এমন কিছু গাছ লাগাতে হবে যেগুলো আমাদেরকে কয়েক বছরের মধ্যে, কয়েক বছর পর সেগুলো বেড়ে উঠবে এবং আমাদের পরিবেশকে শান্তি, ঠান্ডা একটা শান্ত পরিবেশ আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। সেরকম গাছ আমরা লাগাবো। ঠান্ডা শীতল পরিবেশ আমাদেরকে দেবে, সেরকম গাছ আমরা লাগাবো। যেমন আমার বাড়িতে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেই গাছটা আমি এখন একটা গাছ আমাদেরকে ফরেস্ট অফিস থেকে দেওয়া হয়েছিল, বা কোথাও থেকেও এনে বাবা লাগিয়েছিল। সেই গাছটা কিন্তু খুব বড় হয়েছে, এবং ওই গাছটার আরেকটা সুবিধা, ওই গাছটা যখন লাগানো হয়েছিল এবং এত বড় হয়েছে, এখন আমরা ওটার গুরুত্বটা বুঝতে পারছি, যে কত ছায়া দিচ্ছে। এবং ওই গাছটা থাকার জন্য আমার যে আরও নিচে যে আমার ছোটোখাটো গাছপালা লাগানো হয়েছে, সেটা ছায়া পাচ্ছে, এবং পুরো ঘরটার একটা ছায়া শীতল ভাব থাকে। এই গাছ লাগানোর এটা হচ্ছে সুবিধা। যদি আমরা কম জায়গার মধ্যে এরকম কিছু বড় গাছ লাগাতে পারি, তাহলে সেটা আমাদের পরিবেশকে অনেকটা সহায়তা করবে। আমাদের যে আশেপাশের পরিবেশটাকে, আমাদের আশপাশের পরিবেশটাকে ও ঠান্ডা শীতল বজায় করার চেষ্টা করবে। এবং সেই গাছ লাগানো আরও সুবিধা আছে। সেই গাছটার একটা বিশেষ গুরুত্ব আমি খুঁজে পেয়েছি। শুধু সেই গাছটা লাগাতে পারে না, সেটা হচ্ছে আমাদের পরিবেশের নিজস্ব গাছ, এবং আমাদের নেটিভ গাছ, লোকাল গাছ, এবং সেই গাছটার
হচ্ছে ফলই থাকে, যেটা আমি বাংলার কথাটা জানি না, যেটা হচ্ছে দানাদার যেটা ফল হয়, মানে একটা বীজপত্র, ওটাকে বীজপত্র বলা হয়, মানে যেটাতে একটা ফলের মধ্যে একটা বীজপত্রের মধ্যে অনেকগুলো বীজ সাজানো থাকে, সেরকম জাতীয় ফল হয়। সেরকম হিন্দিতে ওটাকে ফলই বলবে শুনছিলাম। তো সেরকম বীজপত্রর আকারে যে ওরকম সাজানো থাকে, সেরকম যেগুলো ফল হয় সেগুলো আমরা যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, এরকম আমাদের আশেপাশে যেখানে পরিত্যক্ত জমিতে, এরকম আশেপাশে এরকম জমিতে অনেক গাছ এরকম দেখা যায়, যেখানে ওরকম ওরকম টাইপের ফল হয়, যেখানে একটার পর একটা বীজ পরপর সাজানো থাকে একটা ফলের মধ্যে। মটরশুঁটির দানার মধ্যে যেমন একটা ফলের মধ্যে অনেকগুলো দানা থাকে, সেরকম ওরকম বিভিন্ন রকমের গাছ হয়, যেখানে একটা ফলের মধ্যে অনেক রকম ওরকম দানা দানা থাকে। সেরকম গাছ লাগানোর সুবিধা হচ্ছে, আমি এটা পরে খুঁজে পেয়েছি একটা ভিডিওতে। তো সেই গাছগুলো কী করে, মাটিতে নাইট্রোজেন ফিক্সিংয়ে অনেক সহায়তা করে। সেই গাছের গোড়াতে এমন কিছু জীবাণু থাকে যারা নাইট্রোজেন ফিক্সিং প্রচুর পরিমাণ করে, এবং সেই গাছটা যেহেতু বড়, ওর মূল যেহেতু প্রচুর পরিমাণে মাটি পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, তাহলে ওই গাছটা পুরো জায়গার মাটিটাকে ওর নাইট্রোজেন ফিক্সিং করতে সাহায্য করে, মাটিতে নাইট্রোজেনের চাহিদা পূরণ করবে। এটা হচ্ছে খুব একটা সুবিধা ওই গাছটা লাগাবার। এরকম বড় গাছ থাকার এসব সুবিধা আছে। আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি, যে আমরা এরকম গাছ লাগানোর পর, যেরকম গাছই হোক, এরকম গাছ হোক বা বড় ফলের গাছই হোক বা কোনো ছোটো গাছই হোক বা টবের গাছই হোক, এরকম গাছ লাগানোর পর আমরা সেটার পরিচর্যা কী করবো? সেটার পরিচর্যা হচ্ছে খুব কম পরিচর্যা। সেটাকে আমাদের যে কোনো সার দিতে হবে তাও নয়। আমরা অনেক সময় ভুল করি, এটা আমাদের বাড়িতেও অনেকে ভুল করে। আমি বাড়িতে অনেকবার বলেছি এবং আমি নিজে এখন এটা প্রয়োগ করছি। এরকম ভুল কখনোই করবেন না। একটা ভুল হচ্ছে আমরা করি, যে গাছ থেকে যে পুরনো পাতাগুলো পড়ে যাচ্ছে সারা বছর, শীতকালের পর গাছের পাতা পুরো ঝরে যাচ্ছে, সেই পাতাগুলো কিন্তু আমরা মাটি থেকে তুলে ফেলে দিই। আমরা মাটিটাকে পরিষ্কার রাখতে চাই, কিন্তু সেই পাতাগুলো মাটির কতটা উপকারী এটা বলে বোঝানো যাবে না। এটার অনেকগুলো উপকারিতা আছে, যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং এইটার আপনারা ভেবে দেখবেন, এটা আপনারা প্রয়োগ করে দেখবেন। গাছের যে শুকনো পাতাগুলো পড়ছে, সেইগুলো যখন মাটির উপর আস্তরণ তৈরি করছে, তখন ওরা মাটির যে সূক্ষ্ম জীবাণু, যেগুলো মাটির খুব উপকারী, এবং ওই জীবাণুগুলোর জন্যই গাছ কিন্তু পুষ্টি পদার্থ সংগ্রহ করে। গাছ মাটি থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে গাছকে পৌঁছে দেয় গাছের ক্ষুদ্র ওই মাটির ক্ষুদ্র জীবাণুগুলো। তো সেই জীবাণুগুলোকে বাঁচিয়ে রাখে ওই রকম একটা লেয়ার। নইলে এই প্রচণ্ড তাপে, সূর্যের তাপে ওই মাটিটার আর প্রাণ থাকবে না, জীবাণুগুলো মারা যাবে। তো ওই জীবাণুগুলোকে বাঁচিয়ে রাখে ওই রকম একটা লেয়ার, গাছের পাতাগুলো পড়ে থাকলে সেই মাটির লেয়ার হিসাবে কাজ করে। আবার ওরা ওই রকম ধীরে ধীরে ওই জীবাণুগুলোর খাদ্য হিসাবেও ওরা কাজে লাগে। জীবাণুগুলো ওইটাকে পচিয়ে মাটির একটা সুন্দর হিউমাস পরিণত করে, ওটাকে কম্পোস্টে পরিণত করে, হিউমাসে পরিণত করে, মাটির পচনশীল জৈব পদার্থে ওটাকে পরিণত করে মাটির সার হিসেবে ওটাই কাজে লাগানো হয়। আমাদেরকে আর কোনো সার দিতে হবে না। আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা যে জলটা গাছের উপর দিচ্ছি, আমাদেরকে গাছে জল দিতে, আমরা সেই জলটা আমাদেরকে কম দিতে হবে। মাটির জলটাকে ধরে রাখতে সাহায্য করবে, মাটির জল ধারণ ক্ষমতাটাকেও বাড়াবে। এটা হচ্ছে সুবিধা। এই জন্যই এই এতগুলো খুব সুন্দর কারণের জন্যই আমাদের গাছের পরিচর্যা খুব কম করতে হবে। এই জন্যই আমাদেরকে মাটির যে পাতাগুলো, শুকনো পাতাগুলো কখনোই মাটি থেকে সরিয়ে ফেলা উচিত নয়। এটাকে মালচিং বলে। এটাকে আমাদেরকে আলাদা করে করতে হয়, কিন্তু এরকম করেই মালচিং করা হয়। এবং আমাদের গাছের পাতাগুলো যদি আমরা পড়ে থাকতে দিই, তাহলে তো আমাদের আলাদা করে মালচিং করার দরকার হবে না। তো এটা গেল আমাদের গাছপালা লাগালে এভাবে আমরা পরিবেশের ভারসাম্য অনেকটা বজায় রাখতে পারি। এরপর আমরা আর কি করতে পারি? আমার একটা টিনের শেড আছে, ওই টিনের শেডটা, আমার যে ছাতুর ঘরটা আপনারা দেখেছেন, সেই মাশরুমের ঘরের উপরে একটা রুম আছে এবং তার উপরে টিনের শেড আছে। তো টিনের শেডটায় আমি যখন দুপুরবেলায় হাত দিয়ে দেখি নিচ থেকে ভিতর দিকতে, তখন দেখি প্রচণ্ড গরম হয়ে গেছে। তাহলে এরকম যদি টিনের শেড আমাদের থাকে, এক তো যদি হয় সেরকম টিনের শেড, আপনাদেরকে ঘর সবসময় করবেন, আমাদের যে এখনকার ফ্ল্যাটগুলো কংক্রিটের ফ্ল্যাট করা হয়, এরকমভাবে থাকে ছাদটা। এরকম ছাদে কী হয়, সারাদিন সূর্যের আলোটা কিন্তু ও পুরো জায়গাটাতে পাচ্ছে এবং ঘরটাকে হিট করছে। আমাদের ঘর যদি এরকম থাকতো, তাহলে সকালবেলায় একদিক থেকে আলোটা পেলো, খুব কম পরিমাণ আলো, তাহলে একদিকটা হিট হতে পারলো না, এবং তারপর যখন সূর্য আরেক দিক থেকে আরেক দিকে ঢলে যাচ্ছে, তখন ও আরেকটা অংশ এই দিকটা আলো পাচ্ছে, এই দিকটা হিট হচ্ছে, তখন কিন্তু এই দিকটা আর হিট হচ্ছে না। তাহলে এইভাবে ঘরটার হিটও পরিমাণও কম হবে। এরকমভাবে যদি ছাদ করেন, এটাই হচ্ছে নিয়ম, আমার এটা মনে হয়েছে এবং এটাই কারণ আমার মনে হয়।
এবং যদি আমরা টিনের শেড লাগাই, যদি টালির শেড হয় তাহলে খুব ভালো। আগেকার দিনে টালির শেড করা হতো, খড়ের ছাউনি কোথাও। যদি আমরা এখন টিনের শেড করি, তো সেই টিনের শেডের উপরে যদি আমরা খড়ের ছাউনি দিই, আমি করব যে মাশরুমের ঘরটা আমি বললাম, সেই মাশরুমের ঘরে আমার এরকম টিনের শেড আছে, সেই টিনের শেডটাতে আমি খড়ের ছাউনি এরকম দেওয়ার ব্যবস্থা করব। তার ফলে কী হবে, আমার ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে এবং সেটা মাশরুম চাষের জন্য খুব উপকারী হবে। এইভাবে আমরা আমাদের থাকার ঘরগুলোকে এরকমভাবে ঠান্ডা করতে পারি। আর আমি আমাদের যে ঘরটা, এটা দোতলা ঘর, দোতলা ঘরের উপরে কী করেছি, একটা অংশে শেড দেওয়া আছে, শেড দিয়ে দিয়েছি, তাতেও কী হয়, রোদটা আসতে পারে না। এবং আরেকটা অংশে কী করেছি, যে শেড নেটগুলো হয়, এই শেড নেটগুলো এখন হার্ডওয়্যার দোকানে খুব পাওয়া যায়। এবং শেড নেটগুলো যেগুলো চাষের কাজে ব্যবহার করা হয়, যে গাছপালাকে রোদ থেকে বাঁচাবার জন্য, সেরকম শেড নেট কিন্তু আমাদের ছাদের উপরে, এই যেগুলো এরকম ফ্ল্যাট ছাদ, সেই ছাদের উপর সারাদিন রোদ পাচ্ছে। এবং ওই রোদটা আমি আপনাদেরকে বলেছিলাম, সিমেন্ট কিন্তু রোদটা ধরে রেখে দেয়, ধীরে ধীরে গরম করছে এবং রাত্রেবেলায় তাপটা ছাড়ছে, ওইভাবে পুরো ঘরটাই ও গরম করে দিচ্ছে। উপরের তলাগুলো খুব গরম হয়েছে, আপনারা দেখবেন। সেই রকম উপরের তলা আমরা কী করতে পারি, ওইরকম যে খুঁটি করে আমরা কিন্তু এরকম ওই শেড নেটগুলো কিন্তু আমরা উপরটা একটা বিছিয়ে দিতে পারি। পুরো জায়গাতে না হোক, কিছুটা জায়গায় বিছিয়ে দিলেও, আবার কিছুটা জায়গায় আমি বললাম আমার টিনের শেড আছে, তাহলে এরকম কিছুটা জায়গায় আমি বিছিয়ে দিচ্ছি। এভাবে পুরো ছাদটা কিন্তু মোটামুটি অনেকটা ঠান্ডা রাখে। ওরকম টিনের শেড, ওইরকম যদি শেড নেট আমি ওরকম ছাওয়া করে দিয়ে দিই, একটু উপর থেকে বা নিচ থেকেও যতটা আমার দরকার মতো সেরকম আমি দিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটা ছায়াযুক্ত করবে এবং ঘরগুলোকে শীতল রাখার চেষ্টা করবে। এরপর এগুলো তো আমি বললাম আমাদের পরিবেশকে শীতল করার জন্য। এরপর এই যে গরমে আমরা অনেক সময় অস্বস্তি ফিল করি, এই অস্বস্তি ফিল করি, তার জন্য আমি আমাদের ভিতরের কিছু কার্যক্রম নিয়ে বলছি। আমরা ভিতর থেকে আমরা নিজেদের শরীরকে কীভাবে সুস্থ করতে পারি, চাঙ্গা করতে পারি, যাতে এই গরমকে ও সহ্য করে নিতে পারে। এবং আমাদের শরীরের মধ্যে কিছু অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটিগুলোকে আমরা আরও মজবুত করতে পারি, যাতে আমরা এই গরমও সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারি। তাহলে আমি আমাদের কিছু ডায়েট নিয়ে আলোচনা করব, যে আমাদের কী খাবার খাওয়া উচিত এবং কী খাবার তো খাওয়া উচিত, তার সঙ্গে কীভাবে খাওয়া উচিত। এইগুলো আমি কিছু রিসেন্ট রিসার্চের মাধ্যমে এগুলো আমি জানতে পারছি। আমি বিভিন্ন জায়গা থেকে কথা শুনছি এবং এগুলো আমি প্রয়োগ করে দেখছি এবং এগুলোতে আমি ফল পাচ্ছি বলেই আপনাদেরকে আমি বলছি। তো ডায়েটের মধ্যে আমি প্রথমে আপনাদেরকে যে কথা নিয়ে আলোচনা করব, কী খাবো পরে আসছি এবং কীভাবে খাবো সেটা আমি আগে আসছি। আপনারা জানেন আমাদের মধ্যে সুগার, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং প্রোটিন এবং ফ্যাট, এই তিনটি প্রধান উপকারী থাকে, প্রধান খাদ্য উপাদান থাকে আমাদের বিভিন্ন খাদ্যের মধ্যে। তো আমি প্রথমেই বলে রাখি যে আমাদের ব্রেকফাস্ট থাকে, সেই ব্রেকফাস্টে আমরা যে কার্বোহাইড্রেট যদি খাই, সেটা কিন্তু আমাদেরকে খাওয়ার পরিমাণ কমাতে হবে। অর্থাৎ সুগারের মধ্যে পিওর কার্বোহাইড্রেট থাকে। এছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন আমি যদি বলি মুড়ি বা ভাত, এগুলোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। বিশেষ করে মুড়ি এবং ভাত এখন যে চালটা থেকে তৈরি হয়, সেই চালটা আপনারা জানেন পুরো রিফাইন চাল। ওই রিফাইন চাল খাওয়া একদমই উচিত নয়, কারণ ওর মধ্যে পুষ্টিগুণ কিছু নেই। ফাইবার, যে চালের মধ্যে আসলে ফাইবার থাকে, সেই ফাইবারটাকে পুরো ধুয়ে ফেলে চালটাকে চিকনাচুর করে দেওয়া হয়, চিকনাই সাদা চকচকে করে দেওয়া হয়। তার ফলে কী হয়, ওর মধ্যে খাদ্যগুণ সব চলে যায় এবং ওর মধ্যে ফাইবার, প্রোটিন যা ছিল সব চলে যায়, ওর মধ্যে শুধু কার্বোহাইড্রেট পড়ে থাকে। এবং ওই সব জাতীয় খাবার কিন্তু আপনি দিনের বেলায় খাচ্ছেন ঠিকই, যদিও ওই সব সারাদিনে খাবারই একদমই উচিত নয়। ওই সব খাবারের বদলে তাহলে আপনার কী অল্টারনেটিভ খাবার আছে সেগুলোতে আমি আসছি। তো ওই রকম কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু একদমই খাওয়া চলবে না। যদিও খেতেও হয়, ওই রকম কার্বোহাইড্রেটের সাথে কিন্তু আমাদেরকে মিক্স আপ করে খেতে হবে। প্রোটিন, ফাইবার, ফ্যাট এসবগুলো মিশিয়ে খেতে হবে। তাহলে এবং তার মধ্যে আমি যেটা বারবার বলতে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, ব্রেকফাস্টে কিন্তু আমাদের সুগার বা কার্বোহাইড্রেট খাওয়া একদমই চলবে না। সুগার তো একদমই চলবে না, পিওর কার্বোহাইড্রেট বা এরকম যে কার্বোহাইড্রেটগুলো আমি উদাহরণ দিলাম, মুড়ি, ভাত, এগুলো কিন্তু খাওয়া একদমই চলবে না ব্রেকফাস্টের সময়। কারণ আমাদের ব্রেকফাস্টে কিছু কারণ থাকে, এগুলো আমি রিসার্চের মাধ্যমে জানতে পারছি এবং এগুলো বিভিন্ন যারা ডায়েট সম্বন্ধে ডায়েটিশিয়ান আছেন তারা এগুলো বলছেন, তাদের কথা থেকে আমি ফলো করি, এগুলো আমি জানতে পারছি। তাই এই কথাগুলো এবং এগুলো আমি উপকার পাচ্ছি, তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে সকালবেলা আমরা কিন্তু সুগার বা কার্বোহাইড্রেট একদমই খাবো না। তার বদলে আমরা কী খাবো, আমরা খাবো ফাইবার জাতীয় খাবার এবং প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার। ফ্যাটটা আমি বাদ দিচ্ছি, প্রোটিন জাতীয় খাবার এবং ফ্যাট কিছু থাকতে পারে অবশ্যই। ফ্যাট কিসে আছে সেটা আমি বলবো, ফ্যাটও হেলদি হয়, ফ্যাট মানে যেসব তেল তা নয়।
তাহলে এই প্রোটিন, ফাইবার এসবের মধ্যে অ্যাড করতে পারবো। তো এসবের মধ্যে তাহলে আমরা কী খাবো? আমরা ছোলা ভিজা, বাদাম ভিজা, এগুলো কত উপকারী জানেন? ছোলা ভিজার মধ্যে খুব প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে কিছু পরিমাণ, এবং বাদামের মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট থাকে, এবং বাকি জিনিসও থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলোও থাকে। তাহলে ছোলা ভিজা, বাদাম ভিজা এগুলো খেতে পারি আমরা সকালবেলা। সকালবেলার খাবারটাকে আমাদের খুব ভারী হওয়ার দরকার নেই আমাদের। আর ফাইবারের মধ্যে আমরা কী করতে পারি? কিছু পরিমাণে ফল অ্যাড করতে পারি। আমরা একটা বা দুটো কলা খেতে পারি, ঠিক আছে? আমি প্রতিদিন তুলসী পাতা খাই। তুলসী পাতার মধ্যে এমনি অনেক কিছু উপকারী ভেষজ গুণ থাকে, তার সাথে ওটা ফাইবার হিসেবেও কাজ করে। তাহলে এই ফাইবারগুলো খাওয়ার আমাদের শরীরের মধ্যে উপকারিতা আছে। এগুলো নিয়ে আমি আরও আলাদা করে স্পেসিফিক ভিডিও বানাবো। তো এগুলো জেনে রাখুন যে এরকম ফাইবার কিন্তু আমাদের মধ্যে অ্যাড করতে হবে। ফল, সবজি, ফল এসব থেকে আমরা ফাইবার পেয়ে যাচ্ছি। ছোলা দানা বা ছাতু আমরা খেতে পারি, সাত্তু, যেটা সাত্তু খেতে পারি, সেই বুটের সাত্তু, তারপরে জবের সাত্তু, এগুলো আমি অ্যাড করেছি আমার ডায়েটে, সেগুলো আমি বলছি। তো এগুলো আমরা খেতে পারি। তারপর বাদাম ভিজা যেগুলো, এগুলো থেকে আমরা প্রোটিন, ফ্যাট, ফাইবার এগুলো আমরা পেয়ে যাচ্ছি। এবং যদি আমাদের এর সাথে আমি কী করি, আমার একটা ডায়েটে আগে থাকতো যে আমি সকালবেলাতে এইসব কিছু না খেয়ে আটা রুটি খেয়ে নিতাম, রুটির সাথে সবজি। তো সবজি আমি খেতে পারি, কিন্তু ওই আটার রুটি কিন্তু বেশি খাওয়া চলবে না। ওটার মধ্যে প্রোটিন অবশ্যই থাকে, কিন্তু তার সাথে কার্বোহাইড্রেট থাকে। আটার রুটি খাওয়া চলবে কখন? দুপুরবেলায় বা রাতের বেলায় এগুলো খাওয়া চলতে পারে, কিন্তু ব্রেকফাস্টের সময় কিন্তু এই আটার রুটিটা খুব বেশি খাওয়া চলবে না। যদি আমার খুব খিদা পায় তাহলে কিন্তু আমি একটা খেতে পারি সবজির সাথে। তাহলে এইভাবে আমি গেল ব্রেকফাস্ট। এরপরে আমার যেটা মেন খাবার চলে আসে লাঞ্চ এবং ডিনারে। লাঞ্চের বা ডিনারে আমি তো প্রধান খাবার হিসাবে আমাদের এখানকার মানুষের কী থাকে, যে ভাত থাকে এবং রুটি থাকে। তো এই দুটো জিনিসই আমি বলছি। যে ভাতের যেটা এখনকার চালটা আমি যেটা একটু আগেই বললাম, যে যেটা আমাদের পাওয়া যায় সেটা হচ্ছে একদম চিকনাচুর করে দেওয়া হয়, চকচকে করে দেওয়া হয়, সাদা চকচকে করে দেওয়া হয়, রিফাইন করে দেওয়া হয়, যেটা রিফাইন চাল। কিন্তু রিফাইন চাল খাওয়া একদমই ভালো নয়। রিফাইন নামটা শুনতেই ভালো রিফাইন, কিন্তু চালটা খাওয়া একদমই ভালো নয়। আপনাদেরকে আমি বলে রাখি যে ব্রাউন রাইস যেটা পাওয়া যায় বাজারে, সেটা কোনো আলাদা চাল নয়। যে চালটা আমাদের উৎপাদন হয়, চাষি ভাইরা উৎপাদন করছে, সেই চালটা যখন এটা আমি আরও ভালো করে খোঁজ নেব, কিন্তু যেটুকু আমি জেনেছি, যেটুকু আমি বলে রাখছি, এটাকে একদম ঠিক। যে চালটা আমাদের উৎপন্ন হয়, যে চালটা চাষি ভাইরা আমাদের উৎপন্ন করে, সেই চালটাকে ধান ভাঙার পর যে চালটা প্রথমে পাওয়া যায়, দানা ভাঙার প্রসেসটা আমি আরও খোঁজ নেব। সে ভাঙার পর যে চালটা প্রথমে পাওয়া যায় সেটা ব্রাউনই থাকে, ব্রাউন রাইসই বলে সেটাকে রিফাইন করে প্রসেস করে মার্কেটজাত করার জন্য কোম্পানিরা যেগুলো করে দিচ্ছে, এবং চালটাকে আমার যতদূর মনে হয় যে ওটাকে আরও ওটার লঞ্জিভিটিটা বাড়িয়ে দেওয়ার জন্য, যে অনদিনের পর দিন যাতে রেখে দিলেও কিছু না হয়, ওর মধ্যে প্রিজারভেটিভ অ্যাড করার জন্য এবং রিফাইন করার জন্য হিট দিয়ে ওটাকে যেভাবে করে দেওয়া হচ্ছে, সেই প্রসেসটাতেই ওটাকে রিফাইন করা হচ্ছে এবং ওর সমস্ত পুষ্টিগুণটাকে শেষ করে দেওয়া হচ্ছে। সেইটা করার আগের যে চালটা থাকে সেটাকেই ব্রাউন রাইস বলা হয়। সেই ব্রাউন রাইস বাজারে এখন পাওয়া যাচ্ছে, সেটার দাম বেশি। কিছু কিছু কোম্পানির পাওয়া যাচ্ছে, আমি খোঁজ নিয়ে রেখেছি, খুব একটা কোম্পানির পাওয়া যায় না। এ নিয়ে আমি আরও খোঁজ নিয়ে আরও ভিডিও বানাবো। তো সেই ব্রাউন রাইসটা কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে। এটা যদি আমরা চাষি ভাইয়ের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে নিতে পারি, সেটা আমাদের খুব ভালো হয়। সেটাও আমি আলাদা ভিডিওতে বানাবো এবং নিজে খোঁজ নিয়ে তারপরে আপনাদেরকে আমি জানাবো। তাহলে আমাদেরকে ব্রাউন রাইস অ্যাড করতে হবে, রিফাইন্ড রাইস একদমই খাওয়া যাবে না। সেম আটার ক্ষেত্রেও আমাদেরকে কী করতে হবে? আটা খেতে হবে, ময়দা একদমই খাওয়া চলবে না। আটাও কোন জিনিসটা ভালো সেটাও আমি খোঁজ নিয়ে আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো। এরপর আমরা ভাত এবং রুটি আমরা অ্যাড করলাম আমাদের, কিন্তু এটা তো হয়ে গেল কার্বোহাইড্রেট। এবং ব্রাউন রাইস যদি আমরা খাই এবং আটা যদি খাই, এটার মধ্যে প্রোটিন থাকে। এরপরে আমি চলে আসছি যে আমরা শাকসবজি খাই এবং ডাল, এই জিনিসগুলোকে আমাদের অ্যাড করবো। ডালের মধ্যেও আমরা প্রোটিন পেয়ে যাচ্ছি, শাকসবজির মধ্যে থেকে আমরা ফাইবার পেয়ে যাচ্ছি। এরপরে এখানে একটা প্রধান জিনিস আছে খাওয়ার, সেটা হচ্ছে যে খাওয়ার অর্ডারটা। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, তিনটে জিনিস, তার সাথে ফাইবার। এই ফাইবার আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এরপরে আমি বলে রাখি যে এই 4 রকমের জিনিস যে অর্ডারে আমরা খাবো, ধরুন আমাদের কাছে ভাতের থালার মধ্যে ভাত নেওয়া হয়েছে, ডাল নেওয়া হয়েছে, সবজি নেওয়া হয়েছে, তাহলে সব কিছু আমরা পেয়ে গেলাম, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার। এবার এই জিনিসগুলোকে আমরা খাবো কীভাবে মানে আমি বলতে চাইছি কোনটা আগে কোনটা পরে, কী অর্ডারে খাবো। একটা অর্ডার আছে, এই অর্ডারটা যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনাদের যে সুগার স্পাইক যেটাকে বলে, গ্লুকোজ রেভলিউশন বলে একটা চ্যানেল আছে, সেখান থেকে আমি খুব ভালো শিখেছি এই জিনিসগুলো, এবং সেটা আমি নিজের জীবনে প্রয়োগ করে, নিজের ডায়েটে প্রয়োগ করে সেটা উপকার পাচ্ছি। এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি যে কোন অর্ডারে খেলে আমাদের এটা কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে ফাইবার খেতে হবে। তাহলে আমি বললাম যে প্রোটিন, ফ্যাট, ফাইবার
এই জিনিসগুলো আমাদের শরীরে রয়েছে। এবার খাবারের একটা নির্দিষ্ট অর্ডার খেতে হবে। প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদেরকে ফাইবার খেতে হবে। এটা খাওয়ার একটা উপকারী আছে। উপকারিতা এই যে আমাদের শরীরের মধ্যে যে হেলদি ব্যাকটেরিয়াগুলো থাকে, ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের ওদের প্রধান খাদ্য হচ্ছে ফাইবার। তাহলে ওদেরকে খাদ্য হিসাবে আমাদেরকে ফাইবারটা দিতে হবে, এটা একটা কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা যখন খাবার খাই, সেই খাবারগুলো হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে চলে যায় পাকস্থলীতে, পাকস্থলীর পর সেটা চলে যায় ক্ষুদ্রান্তে এবং বৃহদন্ত্রে। আমাদের যে পাচক নালী, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র দুটো অন্ত্রে চলে যায়। অন্ত্র হিসাবে আমি বলছি, দুটোর কাজ আমার আলাদা আলাদা এখন ঠিকঠাকভাবে জানা নেই। তো যাই হোক, ক্ষুদ্রান্তে এবং বৃহদন্তে চলে যায়। তো সেইখান থেকে তারপরে খাবারটা আরেকবার পচন হয় এবং সেইখান থেকে সেটা ব্লাড স্ট্রিমে চলে যায়। তো আমাদের যে খাবারটা চলে যাচ্ছে পাকস্থলীতে, পাকস্থলীর পর থেকে চলে যাচ্ছে ক্ষুদ্রান্তে বৃহদন্তে, ক্ষুদ্রান্তে বৃহদন্ত থেকে ব্লাড সার্কেলে। এরপর আপনি ধরুন আপনি প্রথমে কার্বোহাইড্রেট খেয়ে নেন। তাহলে কার্বোহাইড্রেট খেয়ে নেওয়ার পর যে আপনার কার্বোহাইড্রেটটা সোজা ওখান থেকে চলে গেল পাকস্থলী, পাকস্থলী থেকে ও চলে যাবে ক্ষুদ্রান্ত বৃহদন্তে, ক্ষুদ্রান্ত বৃহদন্ত থেকে ব্লাড সার্কুলেশন, এবং ব্লাডে যাওয়ার পরই আপনার কার্বোহাইড্রেট কি গ্লুকোজের স্পাইক চলে আসবে। স্পাইক মানে কি, গ্লুকোজ স্পাইকটাকে আমাদেরকে এড়িয়ে চলতে বলা হয়। কারণ গ্লুকোজ স্পাইক হলে কি হবে, গ্লুকোজ স্পাইক যখনই রক্ত শর্করার মাত্রা বেড়ে যায়, ডায়াবেটিস এসবের ক্ষেত্রে, এইসবের প্রধান কারণ হচ্ছে এগুলোই, যে গ্লুকোজ স্পাইক হয়। গ্লুকোজ স্পাইক হলে কিন্তু আমাদের যে আমার যেহেতু মনে হয় যে গ্লুকোজ স্পাইকের জন্য কেন আমাদের এইরকম হচ্ছে, এত কিছু গ্লুকোজ স্পাইকটাকে কেন এড়িয়ে চলতে বলা হচ্ছে, গ্লুকোজ স্পাইকটাকে কেন এড়িয়ে চলতে বলা হচ্ছে, কারণ এই যে যদি আমাদের শরীরের পরিমাণে এরকম গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, গ্লুকোজের ছোটোখাটো স্পাইক থাকা দরকার, গ্লুকোজের অবশ্যই মাত্রা কমা করা দরকার। এবং গ্লুকোজ স্পাইক যদি হয়ে যায়, মানে খুব পরিমাণ হঠাৎ করে গ্লুকোজ বেড়ে চলে গেল কোনো এক সময়, তারপর আবার হঠাৎ করে সেটা কমে গেল, এটাকে বলা হচ্ছে গ্লুকোজ স্পাইক। মানে খুব বেশি পরিমাণ বেড়ে গেল, তারপরে আবার হঠাৎ করে কমে গেল। এটা তাহলে কী হয়, যে গ্লুকোজ আমাদের ডোপামিন নামক একটা হরমোনের নিঃসরণে সাহায্য করে। এই ডোপামিনটা আমাদেরকে যে আমাদের মুড, বিহেভিয়ার এগুলোতে সাহায্য করে। এবং এই যে হঠাৎ করে গ্লুকোজ স্পাইক হয়ে গেল, হঠাৎ করে ডোপামিন বেড়ে গেল, তার মানে কি হলো, তারপরে হঠাৎ করে ধরুন খাবার খেলেন, কার্বোহাইড্রেট খাবার খেলেন, গ্লুকোজ স্পাইক হলো, তার 1 ঘন্টা পর আবার হঠাৎ করে নেমে যাবে। তার মানে তখন আপনার শরীরে একটা চাহিদা তৈরি হবে। এই যে জিনিসগুলো তৈরি হয়েছিল, এটার পুরো ডিটেলসে আমি আপনাদেরকে বলবো। তখন তাহলে কী হবে সেই সময়, এখন আমি জানিয়ে রাখছি হালকা করে, যে তখন কী হবে, এই যে হঠাৎ করে নেমে গেল, তখন কিন্তু আপনার শরীরেও আরেকটা চাহিদা তৈরি হবে। ও কি বলবে, যে আবার আপনার খিদে পাবে। তার মানে আপনি প্রথমে খাবার খেলেন, আপনার পেট ভর্তি হলো, তারপরে গ্লুকোজ স্পাইক যেহেতু হয়ে গেছিলো, ওটা কিছুক্ষণ পর আবার হঠাৎ করে নেমে যাবে, এবং আপনার শরীরে তখন আবার একটা চাহিদা তৈরি হবে, এবং তখন আপনার আবার খিদে পাবে। এটা ছাড়াও আরেকটা কারণ হচ্ছে যে আপনার লেথার্জি, একটা যে আপনার একটা মানে একটা আলস্য ভাব আপনার মধ্যে চলে আসবে। মানে অ্যাক্টিভ থাকতে আপনি চাইলেও পারবেন না, বারবার আপনার খিদে পাবে, এবং ওই বারবার আপনার যে ওই খাবারের সেটা গ্লুকোজ জাতীয় খাবার, মিষ্টিনেস খাবার, যে নেশাটার মতো একটা বেরোবে। হ্যাঁ, নেশার হিসেবে আমরা বলতে পারি যে ডোপামিন, যে ডোপামিন হরমোনটা আমাদেরকে এইভাবেই কেন স্পাইক বলা হয়, যে স্পাইকের কারণ হচ্ছে খুব বেশি পরিমাণে যদি ডোপামিন হয়ে যায় এবং তারপর যদি হঠাৎ করে কমে যায়, তখন ও শরীরে কিন্তু আবার চাইবে যে আমার ওই খাবারটা খাওয়ার একটা ইচ্ছা চলে যাবে। এটাকে বলা হচ্ছে নেশা। তাহলে সুগারের একটা নেশা আমাদের তৈরি হবে, চিনি খাওয়ার একটা নেশা তৈরি হবে। এটার জন্যই এই স্পাইকটাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে। কার্বোহাইড্রেট খাওয়ার এটাই হচ্ছে একটা মূল অসুবিধা। এই জন্য তাহলে আমাদের যে আমরা চলে আসছি আবার যেখান থেকে আমরা শুরু করছিলাম, যে খাবার কোন অর্ডারে খেতে হবে। তাহলে আমরা যদি কার্বোহাইড্রেট প্রথমে খাওয়া চলবে না, এরপর চলে আসছি যদি আমরা প্রথমে ফাইবার খাই। ফাইবার খেলে কী হবে, যে প্রথমে ফাইবারটা চলে, শাকসবজি যদি আমরা প্রথমে খাই, ভাত শাকসবজি যদি আমরা প্রথমে, বা স্যালাড যদি আমরা প্রথমে খেয়ে নিই, সেটা আমরা কী হবে, চলে যাবে পাকস্থলীতে। পাকস্থলীতে যাওয়ার পর ও ওখানে একটা কিন্তু লেয়ার তৈরি করবে। সেই লেয়ারটাকে, ও ফাইবারটাকে, তারপর যদি আমরা কার্বোহাইড্রেট খাই, তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো কিন্তু ওই ফাইবারের উপর গিয়ে জমা হবে। তার মানে ও হঠাৎ করে ওখান থেকে কিন্তু আর ক্ষুদ্রান্ত বৃহদান্তে খুব তাড়াতাড়ি যেতে পারবে না, এবং সেখান থেকে ব্লাডে খুব তাড়াতাড়ি যেতে পারবে না, ধীরে ধীরে এই প্রসেসটা হবে। তাহলে আপনার একটা অনেকক্ষণ সময় পর্যন্ত আপনার পেট ভর্তি থাকবে, এবং আপনি সেই স্পাইকগুলো পাবেন না, এবং আপনার একটা হেলদি লাইফস্টাইল বজায় থাকবে। এই জন্য আমরা প্রথমে বলা হয় ফাইবার খেতে। তারপরে কী খেতে হবে, তারপরে আমরা প্রোটিন বা ফ্যাট খাবো, প্রোটিন ফ্যাটও উপকারী এটা, তারপরে আমরা কার্বোহাইড্রেট খাবো শেষে।
তাহলে কিন্তু আর গ্লুকোজ স্পাইকটাকে এড়ানো যাবে। তো আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। এক তো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের গাছপালা উপকারিতা আছে, গাছপালা আমরা কীভাবে লাগাতে পারি আমাদের ক্ষুদ্র জায়গার মধ্যে এবং কীভাবে সেটা যত্ন নিতে পারি। এবং 2 নম্বর আলোচনা করলে আমাদের নিজেদের শরীরকে আমরা কীভাবে সুস্থ রেখে এই আমাদের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি, সেই জন্য কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে অনেক বক করে নিয়েছি, অনেক কিছু বললাম, তার মধ্যে হয়তো আপনাদের কিছু জিনিস আপনারা বুঝতে পারবেন এবং কিছু জিনিস আপনাদের আরও ভালো করে স্পষ্ট করে বোঝার জন্য আপনাদেরকে আরও একটু খোঁজখবর নিতে হবে। এবং আপনারা যদি আমার কাছ থেকেও আপনারা বুঝতে চান তাহলে সেই জিনিসগুলো টপিকগুলো আমাকে জানিয়ে দেবেন কমেন্টে, এবং সেই টপিকগুলো সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আরও ভিডিও বানাবার চেষ্টা করব। তো নমস্কার, আজকে এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ধন্যবাদ।